আমাদের যত ফলোয়ার্স আছেন সকলকে, সঙ্গে আগামী দিনে যারা আমাদের ফলোয়ার্স হতে চলেছেন তাদের সকলকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আগের মতোই আরেকটি নতুন পর্ব। ইতিমধ্যেই ভারতীয় সংবিধানের 3টি পর্ব আমরা আলোচনা করে ফেলেছি। আমাদের ইতিমধ্যে আলোচিত হয়েছে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, আমাদের আলোচিত হয়েছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, আমাদের ইতিমধ্যেই আলোচিত হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। আজকের পর্ব ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এই যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এই নির্দেশমূলক নীতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই নির্দেশমূলক নীতিটা কি। ডিরেক্টিভ কথাটা এসছে ডিরেকশান থেকে, অর্থাৎ নির্দেশ। এই যে নির্দেশ দেওয়া, কে নির্দেশ দিচ্ছে? না সংবিধান নির্দেশ দিচ্ছে। কাদের নির্দেশ দিচ্ছে? না যারা আমাদের রাষ্ট্রের পরিচালক, আমাদের রাষ্ট্রের যারা আগামীতে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সব কিছু পরিচালনা করবেন বা বর্তমানেও করছেন পূর্ব থেকে, সেই জন্য তাদের উদ্দেশ্যে কিছু নির্দেশ জারি করা হয়েছে। এই যে নির্দেশমূলক নীতি, এই নির্দেশমূলক নীতির উদ্দেশ্যটা কি? আসলে নির্দেশমূলক নীতির উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র তৈরি করা, অর্থাৎ ভারতবর্ষকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্য নিয়েই এই নির্দেশমূলক নীতির সংস্থান রেখেছেন আমাদের শ্রদ্ধেয় সংবিধান প্রণেতাগণ। তখন সংবিধানের কোথায় এটাকে রাখা হয়েছিল? না সংবিধানের 36 থেকে 51 নং ধারা, আমরা যদি পার্টের দিক দিয়ে বিচার করি তাহলে সেটি হবে 4 নম্বর পার্ট বা 4th পার্টে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি 12 থেকে 35 নং ধারা পর্যন্ত, অর্থাৎ 3rd পার্টে রয়েছে মৌলিক অধিকার, এবং তারপরেই সংবিধানের যে অংশটি পার্ট 4 সেখানে আলোচনা করা হয়েছে নির্দেশমূলক নীতি। এই নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে এই জন্যই বলছি যে ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন দেশের যে সংবিধান, সেই সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আর একই রকমভাবে আমাদের এই যে নির্দেশমূলক নীতি, এটিও কিন্তু গ্রহণ করা হয়েছে আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, এই যে আয়ারল্যান্ডের যে সংবিধান, তারা এই যে ডিরেক্টিভ প্রিন্সিপালসের সংস্থান রেখেছিলেন, তারা কিন্তু আবার অনুসরণ করেছিলেন বা ফলো করেছিলেন স্প্যানিশ কনস্টিটিউশনকে, অর্থাৎ স্প্যানিশ কনস্টিটিউশনকে ফলো করেছেন আইরিশ কনস্টিটিউশনকে ফলো করেছি আমরা বা ভারতীয় সংবিধান। এবার এই যে নির্দেশমূলক নীতি, এই নির্দেশমূলক নীতির বিষয়বস্তুতে কি আছে? এই নির্দেশমূলক নীতির যখন আমাদের ভারতবর্ষে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে তখন মোট 13টি নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই 13টিকে নিয়ে যদি বিচার বিবেচনা করা যায় তাহলে তাকে সার্বিকভাবে 4টি ভাগে ভাগ করা যেতে পারে। কি ভাগে ভাগ করা যেতে পারে? না সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূর করা। তাহলে একটা হচ্ছে কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা বা অর্থনৈতিক বৈষম্য দূর করা, অর্থাৎ সামাজিক অর্থনৈতিক, এটা একটি বিষয়। আরেকটি হচ্ছে কি শাসনতান্ত্রিক কাঠামোর উন্নয়ন করা, অর্থাৎ শাসন বিভাগের যে কাঠামো রয়েছে তার মধ্যে আরও উন্নয়ন ঘটাতে হবে। এই হচ্ছে 2 নং ধারা। 3-এ রয়েছে প্রগতিশীল রাষ্ট্র গঠন করা, অর্থাৎ কী করতে হবে? না রাষ্ট্রকে আরও প্রগতিশীল করে তুলতে হবে। আর 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি করা, অর্থাৎ
আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশের যে সম্পর্ক সেটা কেমন ধরনের হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা বা সেই বিষয়ে নির্দেশ দেওয়া, অর্থাৎ আগামীতে আমাদের দেশ বিভিন্ন দেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক গড়ে তুলবে। এ প্রসঙ্গে বলে রাখি, এটা কতটা ফলো করা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শাসকবর্গ তারা কিন্তু সহনশীলতার যে ঐতিহ্য ভারতবর্ষের রয়েছে, বিদেশ নীতি ঠিক করার ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু অনুসরণ করেই চলছে এবং বাকিগুলো কেউ কিন্তু ফলো করছেন। এ প্রসঙ্গে একটা কথা মাঝখানে বলে রাখা দরকার যে নির্দেশমূলক নীতি কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নয়। তো যদি আইন দ্বারা বলবৎযোগ্য না হয় তাহলে এই নীতি রাখার কি প্রয়োজন? না, প্রয়োজন আছে ব্যাপক, কারণ এর একটা ব্যাপক প্রভাব রয়েছে শাসকবর্গের উপর, যারা আইন তৈরি করছেন, যারা শাসন করছেন, যারা বিচার বিভাগে রয়েছেন, প্রত্যেকটি স্তরে বা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এর অপরিসীম প্রভাব কিন্তু রয়েছে। যদি বলা হয় এর এতই গুরুত্ব, তাহলে সংবিধান প্রণেতাগণ তখন আইনের দ্বারা স্বীকৃত হতে পারে এমন সংস্থান কেন রাখলেন না? ঘটনাটা হচ্ছে এই, তাদের ইচ্ছা ছিল ভারতকে একটা জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত করার, কিন্তু সেই সময়ে অর্থাৎ দীর্ঘ প্রায় 2 শতক ধরে শাসিত হওয়ার পরে পরাধীন ভারতবর্ষ যখন স্বাধীন হলো, সেই সময় যে ধরনের আর্থসামাজিক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ বাধ্যতামূলকভাবে করার তখন সম্ভব ছিল না। আর সম্ভব না থাকার জন্যে আগামীতে করতে হবে এরকমই একটা নির্দেশ দেওয়ার উদ্দেশ্যেই এগুলিকে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনা হচ্ছে এই নির্দেশমূলক নীতি কিন্তু কিছু আদর্শের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। ভারতবর্ষের নির্দেশমূলক নীতি যে সমস্ত আদর্শগুলির উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে সেগুলি হচ্ছে এই সোশিয়ালিস্টিক প্রিন্সিপালস বা সমাজতান্ত্রিক নীতির উপর দাঁড়িয়ে, গান্ধীয়ান প্রিন্সিপাল অর্থাৎ গান্ধীবাদী নীতির উপর দাঁড়িয়ে, লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস অর্থাৎ কি উদার বৌদ্ধিক নীতির উপর দাঁড়িয়ে। এই যে আদর্শগুলোর 3টি আদর্শের কথা বললাম, এই আদর্শগুলির কথা মাথায় রেখেই নির্দেশমূলক নীতিগুলি তৈরি করা হয়েছে। আর দেশ পরিচালনার ক্ষেত্রে সার্বিক মঙ্গল করার জন্যে যে 4টি বিষয়কে বেছে নেওয়া হয়েছে সেই 4টি বিষয়কে মাথায় রেখেই কিন্তু এই নির্দেশমূলক নীতি তৈরি করা হয়েছে। এই হচ্ছে নির্দেশমূলক নীতি। এছাড়া একটি কথা বলা প্রয়োজন, নির্দেশমূলক নীতি কি চিরকাল একই রকমভাবে ছিল? সেটা কিন্তু নয়। নির্দেশমূলক নীতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আরও বিভিন্ন যে সংযোজন, সেই সংযোজনগুলো হয়েছে। সেই সংযোজন হয়েছে কখন? না 1976 42তম সংবিধান সংশোধন। সেই সময় আমরা দেখেছি 4টি নির্দেশমূলক নীতি সংযোজিত হয়েছে। এই যে 4টি যে সংযোজিত হলো যে নির্দেশমূলক নীতি, সেগুলো কি না, সেইগুলো হচ্ছে শিশুদের স্বাস্থ্যকর উন্নয়ন ঘটাতে হবে, অর্থাৎ শিশুদের এক কথায় শিশুদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে তাদের উন্নয়ন কল্পে। এছাড়া কি করতে হবে না, সকলেই যাতে সমানভাবে বিচার পায়। অনেক দরিদ্র মানুষ আছে, তারা কিন্তু বিচারের সুযোগ পায় না, কারণ তাদের কাছে অর্থ নেই। আর এই অর্থ নেই যারা, সেই সমস্ত মানুষরা যাতে আইনের সহায়তা পায় বা বিচারের সহায়তা পায়, সেই জন্যে আইনের সহায়ক হিসাবে এদের বিনামূল্যে আইনের সহায়তা দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়া আর কি করার কথা বলা হয়েছে? যে সমস্ত শ্রমিক শ্রেণী যারা হচ্ছে কলকারখানা কাজের সঙ্গে যুক্ত, তারা শুধুমাত্র শ্রমিক নয়, তারা যাতে পরিচালন বিভাগের সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ পরিচালনার ক্ষেত্রেও তাদের যাতে যুক্ত করা যায়, সেটাও মাথায় রাখার কথা বলা হয়েছে। এছাড়া আর কি করার কথা বলা হয়েছে না, আমাদের যে পরিবেশ, এই পরিবেশকে রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমরা
সুস্থভাবে বসবাস করতে পারবো না, জীবনযাপন করতে পারবো না। সেই জন্য আমাদের প্রয়োজন বনকে সংরক্ষিত করা, আমাদের বন্য প্রাণীকে বাঁচানো। তাহলে এই যে বন্য প্রাণী, বন্য সম্পদ, গাছপালা, এইগুলোকে সব রক্ষা করার জন্যে এখানে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই 4টি নির্দেশ কিন্তু 42তম সংবিধান সংশোধনের সময় সংযোজন করা হয়েছে। আমরা এর পরেই আবার দেখলাম 1978 44তম সংবিধান সংশোধন। সেই সময় 3টি জিনিস সংযোজিত হলো। কি কি না, মিনিমাইজ ইনইকুয়ালিটিস, তারপরে কি হলো স্ট্যাটাস, আর হচ্ছে ফ্যাসিলিটিস। এই যে মিনিমাইজ ইনইকুয়ালিটিস অর্থাৎ এই যে অসাম্য যেটা রয়েছে, সেই অসাম্যকে কমিয়ে আনতে হবে। ধনী দরিদ্র এর মধ্যে যে ফারাক, সেই ফারাকটাকে কমিয়ে আনতে হবে। এছাড়া নিচু এবং উঁচু শ্রেণীর যে জীবনযাত্রা প্রণালী, যে স্ট্যাটাস রয়েছে, তার মধ্যে যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যটাকে কমাতে হবে, অর্থাৎ দরিদ্রদের স্ট্যাটাসটাকে বাড়াতে হবে ধীরে ধীরে। এছাড়া রয়েছে ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস কী জিনিস না, ফ্যাসিলিটিস বলতে হচ্ছে এই যে সুযোগ সুবিধা, শুধুমাত্র একটা শ্রেণীকে সুযোগ দেওয়া হবে, অপর শ্রেণীকে সুযোগ দেওয়া হবে না তা কিন্তু নয়। সর্বস্তরে যাতে সমানভাবে সুযোগ দেওয়া যায় সেই কথাটাকে মাথায় রাখতে হবে। এমনভাবে 44তম সংবিধান সংশোধনে নির্দেশমূলক নীতিগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া পরবর্তীতে আমরা বর্তমানে যার ফল ভোগ করছি, তেমনই আরেকটি ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পেলাম, যেটি 45 নং ধারায় নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত ছিল, সেটিকে নিয়ে আসা হলো 21 এ, অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে। না সেটি কি না, এলিমেন্টারি এডুকেশান, অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হলো। 6 থেকে 14 বছর পর্যন্ত বয়সী সমস্ত ছেলে মেয়ে যাতে শিক্ষার সুযোগ পায়, সেই শিক্ষার সুযোগের জন্যে মৌলিক অধিকারের মধ্যে নিয়ে আসা হলো নির্দেশমূলক নীতির থেকে। অর্থাৎ এখানে কিন্তু একটা ব্যাপক ফল আমরা পেলাম, যেটা ছিল নির্দেশমূলক নীতিতে, সেটি চলে এলো মৌলিক অধিকারের মধ্যে। এবং সেটি হচ্ছে কততম সংবিধান সংশোধন না, 86তম সংবিধান সংশোধন 2002। এরপরে আরও একবার আমরা দেখতে পেলাম নির্দেশমূলক নীতির সংযোজন না, কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সেটি কোঅপারেটিভ সোসাইটিকে স্বায়ত্ত শাসন দিতে হবে, অর্থাৎ স্বাধিকার দিতে হবে। তাদের ডেমোক্রেটিক কন্ট্রোল, অর্থাৎ গণতান্ত্রিক যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। তাদের যে একটা স্বায়ত্তশাসন দেওয়ার মাধ্যমে এই অলাভজনক যে সমস্ত সোসাইটি বা সমিতি, সেই সমিতি গড়ে তোলার জন্য উৎসাহিত করার সংস্থান এখানে রাখা হলো। সেটি কত না, 97তম সংবিধান সংশোধন 2011। এরকমভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি নির্দেশমূলক নীতিকে আমরা কার্যকরী করতে দেখেছি, নির্দেশমূলক নীতির মধ্যে পরিবর্তন আনতে দেখেছি। আর এগুলিকে লঙ্ঘন করা কিন্তু কখনোই সম্ভব নয়। সেই আইন বিভাগ যখন আইন তৈরি করে, নির্দেশমূলক নীতির কথা মাথায় রাখে। শাসন বিভাগ যখন শাসন চালায়, তখন নির্দেশমূলক নীতিকে মাথায় রাখতে হয়। বিচার বিভাগ তো বিভিন্ন সময় নির্দেশমূলক নীতির উপর দাঁড়িয়ে বিভিন্ন রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট। যখন তারা দেখেছেন যে কোনো আইনের সংস্থান নেই, তখন তারা নির্দেশমূলক নীতিকে অনুসরণ করেই তারা রায়দান করেছেন, যেগুলি অবশ্যই মানব কল্যাণকর বা জনকল্যাণকর। সেই জন্যেই নির্দেশমূলক নীতির যে একটা গুরুত্ব রয়েছে অসীম, সেটা আমরা বারে বারে তার প্রমাণ পেয়েছি। তাই নির্দেশমূলক নীতিকে কখনোই আমরা ছোট করতে পারবো না। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে দুটি প্রশ্ন রেখে এই পর্ব থেকে বিদায় নেব। প্রশ্ন দুটি হলো, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি মৌলিক কর্তব্য আর নির্দেশমূলক নীতি। এই দুটির মধ্যে কী ধরনের
মিল এবং অমিল রয়েছে, অর্থাৎ নির্দেশমূলক নীতি আর মৌলিক কর্তব্য, এই দুটির মধ্যে কী পার্থক্য রয়েছে সেইটা যদি আপনারা একটু কমেন্টস বক্সে কমেন্টস করে জানান তাহলে নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, অর্থাৎ এসপিএন সোপান মুখোমুখির সঙ্গে আপনারা থাকবেন, আমরাও আপনাদের সঙ্গে থাকব। দেখা হবে নিশ্চয়ই আবার আগামী পর্বে। এই পর্ব থেকে আজকের মতো এখানেই বিদায়।